আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব রাশিয়ার আরও গভীরে ইউক্রেনের ভয়াবহ হামলা। জানিয়ে দেব ভুলে এবার নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ভূপাতিত করল মার্কিন বিমান বাহিনী। এরপরে জানিয়ে দেব পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসতে রাজি হয়েছে নওয়াজ শরীফ। সর্বশেষ জানিয়ে দেব পদত্যাগের দাবির মুখেই মন্ত্রিসভায় বড় রদবদল আনতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার গভীরে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা। রাশিয়ার অভ্যন্তরে কাজান শহরে আবাসিক ভবনগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শহরটি যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। এই হামলায় প্রায় 3 বছর ধরে ইউক্রেনে চলা যুদ্ধকে এখন রাশিয়ার গভীরে নিয়ে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বে অবস্থিত স্থানীয় সময় সকাল 7:40 3বার ড্রোন হামলা চালানো হয়েছে। তাতারস্থান আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস জানিয়েছে হামলায় 8টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে ড্রোনগুলো 6টি আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনায় আঘাত হেনেছে। এর মধ্যে একটি ড্রোনকে নদীর উপরে ভূপাতিত করবে রুশ সেনারা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নিরাপত্তা নীতি মেনেই এই হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়েতসিয়া জানিয়েছেন কাজান বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। এক সংবাদ সম্মেলনে কিয়েভের সঙ্গে একটি উচ্চ প্রযুক্তির যুদ্ধ প্রস্তাব করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ক্রমবর্ধমান আক্রমণের মধ্যেই এই হামলা করেছে ইউক্রেন। আজ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 1 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন। একই দিন রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে লিরস্ক শহরে লক্ষ্যবস্তু করে ইউক্রেন। যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে এই আক্রমণে এক শিশুসহ অন্তত 6 জন নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাতভর ইউক্রেনের 113টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো। এর মধ্যে 57টি গুলি করে ভূপাতিত করা হয়েছে আর 56টি আকাশেই হারিয়ে গেছে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে মধ্য ইউক্রেনের একটি S-400 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করার প্রয়াসে ইউক্রেনের ডজনখানেক ড্রোন দিয়ে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে মস্কো। এদিকে পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তাদের সেনারা একটি গ্রাম দখল করেছে। রাশিয়ার এটি অস্ট্রোভস্কি নামে পরিচিত। অন্যদিকে ভুলেই নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। ভুলক্রমে নিজেদের ছোড়া গুলিতে লোহিত সাগরের একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে এই ঘটনায় বিধ্বস্ত বিমানের 2 পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে লোহিত সাগরে আকাশে দৃশ্যত ফ্রেন্ডলি ফায়ারে আমেরিকান একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মার্কিন বাহিনীর যুদ্ধবিমান FA-18 হর্নেটের উভয় পাইলটই নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। শনিবার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর দাবি করার পরপরই লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে লোহিত সাগরে আকাশে হুতিদের একাধিক ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে লোহিত সাগরে ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বিবৃতিতে আরও বলা হয়েছে মার্কিন রণতরী USS গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়া গাইডেড ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর একটি
14 যুদ্ধবিমানে আঘাত হেনেছে। ভূপাতিত যুদ্ধবিমানটি আরেক রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ক্রুরা পরিচালনা করছিলেন। ভূপাতিত যুদ্ধবিমানটি ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের অংশ নিয়েছিল তা পরিষ্কার নয়। এর আগে সেন্ট্রাল কমান্ড বলেছিল হুতিদের কর্মকাণ্ডকে ব্যাহত বা হামলার সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে শনিবার ভোরের দিকে সানায় হামলা করা হয়েছে। লোহিত সাগর, বাব আল মান্দেব প্রণালী, এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজের বিরুদ্ধে হুতিদের হামলার সক্ষমতা হ্রাস করাই ছিল এই হামলার মূল লক্ষ্য। গাজা উপত্যকায় গত 7 অক্টোবর ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। প্রথম দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালালেও বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজেও হামলা চালাচ্ছে এই গোষ্ঠীটি। এদিকে রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানে, পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসতে রাজি হয়েছে নওয়াজ শরীফ। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা কাটাতে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার এবং পিটিআইয়ের মধ্যে সম্ভাব্য আলোচনার পথ আরও এগিয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ আজ এক প্রতিবেদনে জানিয়েছেন, মুসলিম লীগ সভাপতি নওয়াজ শরীফ চির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং পিটিআই প্রতিষ্ঠাতার ইমরান খান এর সঙ্গে আলোচনার জন্য রাজি হতে পারেন। যদিও সংলাপের পক্ষে বিবৃতি দেওয়া সত্ত্বেও কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি এখনও, তবে পিটিআই এবং সরকারের সূত্রগুলো জানিয়েছে সব পক্ষই সংলাপের জন্য প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহে তীব্র বিক্ষোভ, রাজনৈতিক সহিংসতা দেখেছে পাকিস্তান। রাজনৈতিক স্থবিরতায় ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। চলমান বিরোধ কাটাতে ইমরান খানের দল পিটিআই এবং সরকারের সঙ্গে সংলাপ শুরুর আভাস কিছুটা হলেও স্বস্তি দিতে পারে দেশটির জনগণকে। এর আগে গত মঙ্গলবার দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছিল, এরই মধ্যে পিটিআই নেতা আসাদ কায়সার সংলাপে অংশ নিতে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে যোগাযোগ করেছেন। পাকিস্তানের রাজনীতিতে বড় প্রভাব বিস্তার করে আসছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। যেকোনো সংলাপের অগ্রগতি নির্ভর করবে তার ইঙ্গিত বা অনুমোদনের উপর। এর সঙ্গে পিটিআইয়ের সঙ্গে তার মেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সঙ্গে সংলাপের সম্ভাব্যতা প্রত্যাখ্যান করেছেন। ওই সময় তিনি পিটিআইকে একটি বিঘ্ন সৃষ্টিকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন। তবে এবার পিএমএলএন এর একজন সিনিয়র নেতা নিশ্চিত করেছেন যে এবার ইমরান খানের সঙ্গে সংলাপে রাজি হতে পারে নওয়াজ শরীফ। এদিকে পদত্যাগ দাবির মুখে মন্ত্রিসভায় রদবদল জাস্টিন ট্রুডোর। প্রধানমন্ত্রিত্ব হারানোর শঙ্কার মধ্যে মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় শুক্রবার এই রদবদল আনার কথা হয়েছে তার। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে জাস্টিন ট্রুডো শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং পরে তার নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করবেন। কানাডায় জাস্টিন ট্রুডো তার নেতৃত্ব নিয়ে বর্তমানে ক্রমবর্ধমান অসন্তোষের মুখোমুখি হয়েছেন। এরই মধ্যে গত সোমবার অর্থমন্ত্রী আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি বিভিন্ন জরিপে ট্রুডোর প্রতি জনসমর্থন কমার বিষয়টি ফুটে উঠেছে। নিজ দলের মধ্যেও বেড়েছে তার বিরোধিতা। এছাড়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন। ট্রাম্পের 25% শুল্ক আরোপের হুমকি মোকাবেলায় নীতি নির্ধারণে হিমশিম খাচ্ছে দেশটি। এসবের মধ্যেই অর্থনীতি ক্রিস্টিয়া ফিনল্যান্ডের পদত্যাগ কানাডার রাজনীতিককে আরও অস্থির করে তুলছে। নীতি নির্ধারণে মতবিরোধ এবং অর্থমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়েন জাস্টিন ট্রুডো। অবিলম্বে জাস্টিন ট্রুডোকে পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক যুদ্ধের শঙ্কা জাস্টিন ট্রুডোকে পদত্যাগের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। প্রতিনিয়ত আরও জোরালো হচ্ছে জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবি। এমত অবস্থায় কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটের আয়োজন করা হলে ট্রুডোকে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন দিতে হতে পারে।